কল্পনা করুন কেউ যদি আপনাকে এমন একটি অজানা শক্তি দেয় যার মাধ্যমে একবার চোখের পলক ফেললেই আপনি অতীত ও ভবিষ্যতে যেতে পারবেন, তাহলে আপনি কি করবেন? আজ আমরা জানবো এমনই এক রহস্যময় এবং অন্যরকম টাইম ট্রাভেল সম্পর্কিত মুভির গল্প সম্পর্কে, যেখানে একজন ব্যক্তি টাইম মেশিনের মতো একটি রহস্যময় শক্তিকে কাজে লাগিয়ে অতীতে যায় এবং নিজেই নিজেকে জন্ম দেয়। কি শুনতে একটু অবাক লাগছে? কথা বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া ইন্ডিয়ান সাইফাই থ্রিলার মুভি ব্লিঙ্ক সম্পর্কে, যেখানে টাইম ট্রাভেলের এই কনসেপ্টটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এই মুভিতে আছে টাইম লুপ, সাসপেন্স এবং এক ভয়ঙ্কর সত্য যা জানার পর আপনার চিন্তার জগতই বদলে যাবে। আমি আপনাকে এইটুকু কথা দিতে পারি, এই মুভির এক মুহূর্তও আপনি বোরিং ফিল করবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই মাইন্ড ব্লোয়িং টাইম ট্রাভেল জার্নি। ছবিটিতে আমাদের বর্তমান এবং অতীত মিলে দুটি সালের কাহিনী দেখানো হয়। একটি 2021 অর্থাৎ বর্তমানের কাহিনী এবং আরেকটি অতীতের অর্থাৎ 1996 সালের কাহিনী। তবে কখন কোন সাল দেখানো হচ্ছে আপনারা হয়তোবা এটিতে একটু কনফিউজড হতে পারেন, তাই আমার বলা প্রত্যেকটি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছবিটির শুরুতে আমাদের 2021 সালের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা এই সম্পূর্ণ ছবির প্রধান চরিত্র অপূর্বকে দেখি, যে কিনা একটি নাটকের থিয়েটারে কাজ করত এবং সেই থিয়েটারে তার গার্লফ্রেন্ড স্বপ্নাও অভিনয় করত। অপূর্ব পড়াশোনায় খুব বেশি একটা ভালো ছিল না। এই কাজের পাশাপাশি সে একটি ভালো কাজ খুঁজছিল, যার মাধ্যমে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার পরিকল্পনা করেছিল। অপূর্ব কম্পিউটারের বেসিক কাজগুলো জানত এবং পাশাপাশি সে আর্টিকেলও লিখতে পারত, তাই সে সেই সেক্টরের কাজগুলি খুঁজছিল। তো যাই হোক, একদিন নাটক প্র্যাকটিসের সময় অপূর্ব মেকআপ রুমে বসে স্বপ্নের মেকআপগুলো গোছাচ্ছিল। তখনই হুট করে একজন বৃদ্ধ লোক তার সামনে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো অপূর্ব? এরপর সে তার মায়ের নাম নিয়ে বলে, যশোদা কেমন আছে? তখন অপূর্ব বলে, আমি ঠিক আপনাকে চিনলাম না। ওই বৃদ্ধ লোকটি বলে, তোমার মাকে গিয়ে বলো তোমার বাবা এখনো মরেনি, সে জীবিত রয়েছে। আসলে অপূর্বর যখন 5 বছর বয়স ছিল তখনই তার বাবা তাকে রেখে চলে যায়, কিন্তু কেন কোথায় সে গিয়েছে এটি এখনো কেউ জানে না। এরপর এটি শুনে অপূর্ব একদম চমকে যায়। সে বলে, আপনি কে? আপনি আমার মাকে কিভাবে চেনেন? বৃদ্ধ লোকটি হাসতে হাসতে বলে, সঠিক সময় আসলে আমি তোমাকে সব বলবো। অপূর্ব আর কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি অদ্ভুতভাবে সেখান থেকে চলে যায়। এমন মনে হচ্ছিল যেন সেখান থেকে সে গায়েব হয়ে গিয়েছে। অপূর্ব এই সমস্ত কিছু দেখে একটু চিন্তায় পড়ে যায়, আর সে চিন্তা করতে থাকে তার সঙ্গে কি হচ্ছে এসব, কে সেই ব্যক্তি। এরপর সে এই সমস্ত বিষয় তার গার্লফ্রেন্ড স্বপ্নাকে জানায়। তখন স্বপ্না বলে, কেউ হয়তোবা তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছে। স্বপ্নার কথা শুনে আমরা বুঝতে পারি এর আগেও অপূর্বর সাথে তার দাদার নাম করে প্র্যাঙ্ক করা হয়েছে, কিন্তু অপূর্ব বলে, আমি ওনাকে আগে কখনো দেখিনি, আর ওনার কথাগুলো শুনে আমার মনে হয় না তিনি প্র্যাঙ্ক করছে। এরপর তারা দুজনই অপূর্বর বাসায় যায়। তখন আমরা জানতে পারি তারা দুজন সেই বাসায় একসাথে থাকত। স্বপ্না মাঝে মাঝে বাহিরেও থাকত, কারণ সে থিয়েটারের পাশাপাশি একটি ভালো জবও করে। অপরদিকে অপূর্ব এখনও তার এক্সামই ক্লিয়ার করতে পারেনি। এছাড়া তার কাছে কোনো ভালো জবও নেই। সে তার গার্লফ্রেন্ডের কাছে ধার দেনা করে দিন কাটাচ্ছিল, তাই সে একটু হতাশ তার এই জীবন নিয়ে। এরপর একদিন অপূর্ব একটি বই কেনার জন্য বাজারে যায়। সে যখন বইগুলো হাতে নিয়ে দেখছিল, ঠিক তখনই সে একটু দূরে লক্ষ্য করে সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। এটি দেখে অপূর্বও তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে তাকে কিছু বলার আগেই লোকটি লোকালয়ের ভিড়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর অপূর্ব এই সমস্ত বিষয় তার 2 বন্ধুকে জানায়। সে বলে, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, কিন্তু তারাও অপূর্বর এই কথাটিকে খুব বেশি একটা গুরুত্ব দেয় না, বরং এটিকে তারা মজা করে হাসতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি একদিন অপূর্ব, স্বপ্না এবং তাদের থিয়েটারের সবাই মিলে নাটক প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস শেষ করে তারা সবাই মিলে সেখানে বসে গল্প করছিল। তখনই কথায় কথায় তারা একটি গেম খেলার সিদ্ধান্ত নেয়। কি সেই গেম? গেমটি হচ্ছে অপূর্ব এবং স্বপ্না দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবে, আর যে সবার আগে চোখের পলক ফেলবে সে হেরে যাবে এবং উইনারকে একটি চকলেট দেয়া হবে। এরপর তারা সেই গেমটি খেলতে শুরু করে। এক পর্যায়ে দেখা যায় স্বপ্না তার চোখের পলক ফেলে, কিন্তু অপরদিকে অপূর্ব স্বপ্নার দিকে এক নজরেই তাকিয়েছিল। একটিবারের জন্যও সে তার চোখের পলক ফেলে না। তার পাশে থাকা বন্ধুরা তাকে ডাকলেও সে সাড়া দেয় না। তখন তার একজন বন্ধু অপূর্বর গায়ে হাত দিয়ে বলে, খেলা শেষ হয়ে গেছে, তুমি জিতে গেছো, এবার তো থামো। তখন অপূর্বর হুঁশ ফিরে আসে, আর সে তার চোখে হাত দিয়ে চোখের পানি মুছতে থাকে। ঠিক তখনই অপূর্ব লক্ষ্য করে কিছুটা দূরে সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তবে এবার লোকটি একাই নয়, বরং অপূর্ব নিজেও সেই লোকটির সঙ্গে দাঁড়িয়ে। এটি দেখে অপূর্বর পায়ের নিচ থেকে মাটি সরে যায়,
আর সে একদমই শকড হয়ে যায়। অপূর্ব বুঝতে পারছিল না কি হচ্ছে এসব। তাই সে যখন তার চোখ পরিষ্কার করে পুনরায় তাকায় তখন সে সেখানে কাউকেই দেখতে পারে না। অপূর্ব খুবই ভয় পেয়ে যায়, তবে সে সেখানে থাকা কাউকেই এই বিষয়টি বুঝতে দেয় না। এরপর আমরা গোপাল মাস্টার নামের একজন ব্যক্তিকে দেখি, যিনি পেশায় একজন লেখক ছিলেন। একসময় তিনি অনেক ভালো ভালো আর্টিকেল লিখে খুবই খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু হঠাৎই একদিন তিনি লেখালেখি বন্ধ করে দেন এবং পরিবার সমাজ থেকে দূরে একাই থাকতে শুরু করেন। এমনকি তিনি কারোর সাথে কথাও বলতেন না। তার এরকমটা হওয়ার কারণ কেউই জানত না। শহর বা গ্রামে যদি কোনো নাটক হতো, তিনি সেখানে গিয়ে বিনা পারিশ্রমিকে তাদের সাহায্য করতেন। আপনাদেরকে জানিয়ে রাখি, সম্পূর্ণ ছবিতে গোপাল মাস্টারের অনেক বড় একটি ভূমিকা রয়েছে, তবে তা কি সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। বর্তমানে তিনি অপূর্বদের নাটকে তাদেরকে সাহায্য করার জন্য এসেছে। অপূর্ব তার সম্পর্কে এই সমস্ত কথা শুনে তাকে পাগল বলতে থাকে। এরপর সে স্বপ্নাকে জানায় তার চাকরি হয়েছে এবং পরের সপ্তাহ থেকে তার জয়েনিং। এটি শুনে স্বপ্না খুবই খুশি হয়ে যায়। এরপর অপূর্ব বাড়ি ফিরে তার মাকে জানায় তার এই চাকরির কথা। অপূর্বর মা গ্রামে থাকত, তাই অপূর্ব প্রায়ই তার মার সঙ্গে ফোনে কথা বলতো। এরপর ওই দিন রাতেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। অপূর্ব তার ঘরের জানালা বন্ধ করার জন্য জানালার কাছে যায়। তখন সে লক্ষ্য করে জানালার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাই সে ঘরের লাইটটি জ্বালায় দেখার জন্য। আর ঠিক তখনই সে দেখে বাহিরে ওর মতোই দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটি দেখে অপূর্ব একদম চমকে যায়, আর সাথে সাথেই ঘরের দরজা খুলে বাহিরে গেলে সে দেখে সেখানে কেউ নেই। অপূর্ব খুবই ভয় পেয়ে যায় আর চিন্তা করতে থাকে এ সকল কিছুই হয়তোবা তার কল্পনা। এরপর পরের দিন সকালে সে ব্রাশ করতে করতে তার ছাদের উপর থেকে নিচে দেখে সেই বৃদ্ধ লোকটি সেখানে দাঁড়িয়ে আছে আর তার হাতে একটি বন্দুক। এটি দেখে সে দৌড়ে তাকে ধরতে গেলে লোকটি মুহূর্তের মধ্যেই সেখান থেকে গায়েব হয়ে যায়। কি আপনাদেরও কি অবাক লাগছে? এই সকল কিছুর রহস্য একটু পরেই আমরা বুঝতে পারবো। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি অপূর্ব পুনরায় বই কিনতে গিয়েছিল, আর এবারও সে সেখানে সেই বৃদ্ধ লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে এবার তাকে দেখে অপূর্ব দৌড়ে তার পিছু করতে থাকে। পিছু করতে করতে এক পর্যায়ে সে তাকে ধরেই ফেলে আর জিজ্ঞেস করে, আপনি কেন আমাকে ফলো করছেন, আর আপনি আমার মাকে কিভাবে চেনেন? তখন সেই বৃদ্ধ লোকটি একটু অদ্ভুতভাবে তাকে বলে, আমরা যখন পরের বার দেখা করব তখন আমি তোমাকে সব বলবো, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু বলতে পারবো না। এ বলে তিনি সেখান থেকে চলে যায়, আর অপূর্ব সেখানেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তবে এবার অপূর্ব একটু ক্লিয়ার হয়েছে যে এটা তার কল্পনা নয়, বাস্তব। এরপর সে তার বন্ধুকে গতকাল রাতের সকল ঘটনা খুলে বলে। তখন তার বন্ধু বলে, এগুলো তোর কল্পনা, এগুলো কখনোই বাস্তবে ঘটা সম্ভব নয়। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই স্বপ্না অপূর্বকে কল করে বলে তার জন্য একটি সারপ্রাইজ রয়েছে, তাই সে বিকেলে তার সঙ্গে দেখা করতে বলে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অপূর্ব স্বপ্নার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তখন তার সামনে তিনজন ব্যক্তি এসে অপূর্বকে বলে তাদেরকে কিছু দান করার জন্য, কিন্তু অপূর্ব তাদেরকে কিছু দেয় না এবং সেখান থেকে চলে যেতে বলে। তখন তারা অপূর্বকে অভিশাপ দেয় আর বলে তোর ছায়াই তোকে ধ্বংস করে ফেলবে। এটি শুনে অপূর্ব বিরক্ত হয়ে যায় আর তাদের সঙ্গে রাগারাগি করতে থাকে। সে যখন তাদের সঙ্গে রাগারাগি করছিল ঠিক তখনই সে দেখে স্বপ্না তার স্কুটিতে তার সঙ্গেই ঘোরাঘুরি করছিল, অর্থাৎ সে নিজেকেই স্বপ্নার স্কুটির পেছনে বসে থাকতে দেখে। এটি দেখে অপূর্ব একদমই শকড হয়ে যায় আর সাথে সাথে স্বপ্নাকে কল করে, কিন্তু সে কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারে না। তাই সে তার বন্ধু কিটিকে কল করে আর তাকে জিজ্ঞেস করে আজকে কি কোনো রিহার্সেল রয়েছে? কিটি বলে না, আজকে কোনো রিহার্সেল নেই। এটি শুনে অপূর্ব পাগলের মতো চিৎকার করতে থাকে। এরপর সে তার বাসায় ফিরে যায় এবং নিজে নিজেই চিন্তা করে আমি যে এই সমস্ত বিষয়গুলো দেখছি সেগুলো কি সত্যি আমার সামনে ঘটছে, নাকি তা সবকিছুই আমার কল্পনা। বাসায় ফিরে অপূর্ব যখন এগুলো চিন্তা করছিল ঠিক তখনই সে তার বাসার ছাদ থেকে দেখে স্বপ্না তাকেই তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাচ্ছে। অপূর্ব মনে করেছিল সেই ব্যক্তিটি হয়তোবা তার মতো দেখতেই কোনো বহুরূপী, তাই সে দৌড়ে নিচে যায় তাকে ধরার জন্য, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এই সমস্ত বিষয় অপূর্বকে প্রায় পাগল করে দিচ্ছিল, তাই সে সেখানে চিৎকার করে। আর তখনই আমরা দেখি অপূর্বর ঘুম ভেঙে যায় আর সে দেখে তার পুরো বাড়ি পানি দিয়ে ভেসে গেছে। তখন সে মনে করে সে হয়তোবা এগুলো স্বপ্ন দেখেছে। তবে সে যখন তার ফোন চেক করে তখন সে দেখে স্বপ্না অনেকগুলো ছবি এবং ভিডিও পাঠিয়েছে যেখানে সে নিজেই স্বপ্নার সঙ্গে উপস্থিত ছিল। তখন সে স্বপ্নার পাঠানো ভয়েস মেসেজ শুনে বুঝতে পারে গতকাল সারাদিন তার মতো দেখতেই একজন স্বপ্নার সঙ্গে ঘোরাঘুরি করেছে।
আর স্বপ্নাও তাকে অপূর্ব ভেবে তার সঙ্গে সময় কাটিয়েছে। এটি দেখে অপূর্বর মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সে সাথে সাথেই স্বপ্নাকে কল করে তার বাসায় দেখা করতে বলে। এরপর স্বপ্না যখন অপূর্বর বাসায় আসে তখন সে তাকে বলে, তুমি গতকাল যার সঙ্গে ঘোরাঘুরি করেছো সেটা আমি নই, আমি তো গতকাল বাসায় ছিলাম। এটি শুনে স্বপ্না হাসতে থাকে আর বলে, তুমি দুষ্টামি করছো। তখন অপূর্ব তাকে জানায়, গতকাল আমি তোমাকে আমার মতো দেখতে একটি ছেলের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছি, এমনকি আমি তাকে আমার বাসার সামনেও দেখেছি। এরপর আমি তাকে ধরতে যাই, কিন্তু ততক্ষণে সে সেখান থেকে চলে যায়। তখন স্বপ্না বলে, ও যদি বহুরূপী হতো তাহলে আমাদের ভেতরের গোপন কথা ও কিভাবে জানে? অপূর্ব বলে, হ্যাঁ, আমি ভিডিওতে দেখেছি, আমি তো এটাই বুঝতে পারছি না কিভাবে সম্ভব। তখন স্বপ্না বলে, তুমি পাগল হয়ে গেছো, এগুলো সবকিছুই তোমার কল্পনা। তখন অপূর্ব রেগে গিয়ে স্বপ্নাকে বলতে থাকে, গতকাল তোমার সাথে আমি ছিলাম না, অন্য কেউ ছিল। এরপর স্বপ্নাও একটু রেগে যায় আর বলে, আমি কিছুই বুঝতে পারছি না। এ বলে সে সেখান থেকে চলে যেতে ধরে। আর তখনই অপূর্ব মাটিতে পড়ে কান্না করতে শুরু করে এবং স্বপ্নাকে সরি বলতে থাকে। তখন স্বপ্না অপূর্বকে সান্ত্বনা দেয় আর বলে, সব ঠিক হয়ে যাবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং 1996 সালের রায়াদুর্গা নামক একটি জায়গার কাহিনী দেখানো হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন থেকেই অতীতের সকল কাহিনী শুরু এবং এরপর থেকেই বর্তমান ও অতীত মিলে দৃশ্য দেখানো হয়েছে। তাই আমার বলা প্রত্যেকটি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাই হোক, এরপর আমরা সেখানে আরিভু নামের একজন ব্যক্তিকে দেখি, যিনি মাইসুর থেকে এসেছে। তিনি সেই এলাকায় রত্নাকর নামক একজন পণ্ডিতের ভাষণ শুনতে গিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়েও সেখানে বাস না পাওয়ায় তিনি সেখানে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা গোপাল নামক একজন ব্যক্তির কাছে সাহায্য চায়। আর তখনই সে দেখে রত্নাকর পণ্ডিত সেই গাড়িতে করেই যাচ্ছে। তখন গোপাল আরিভুকে তাদের সঙ্গে গাড়িতে তুলে নেয়। যাওয়ার পথে তাদের মাঝে বেশ কিছু কথাবার্তা হয় এবং অল্প কিছু সময়ের মধ্যেই তারা বেশ ভালো বন্ধু হয়ে ওঠে। সেমিনার শেষে গোপাল রত্নাকর পণ্ডিতকে তার বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তখন তিনি বলেন, আমি আমার আরেকজন বন্ধুকে কথা দিয়ে এসেছি যে আজকে দুপুরে আমি তার বাড়িতে খাবো, তাই আমি যেতে পারবো না। এরপর তিনি গোপালকে বলেন আরিভুকে তার পরিবর্তে নিয়ে যেতে, যেহেতু সে অনেক দূর থেকে এসেছে তাই এতে তার সাহায্যও হবে। তখন গোপাল আরিভুকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে আরিভুর পরিচয় হয় গোপালের স্ত্রী এবং তার বোন দেবকীর সাথে। এরপর গোপাল আরিভুকে একটি তলোয়ার এবং কিছু কয়েন দেখিয়ে জানায় সে ইতিহাস নিয়ে গবেষণা করে এবং ইতিহাসের পুরনো কয়েন ও অন্যান্য সামগ্রী জড়ো করতে তার খুবই ভালো লাগে। তখন আরিভু বলে সেও ইতিহাস নিয়ে গবেষণা করে এবং তার কাছেও বেশ কিছু পুরনো কয়েন রয়েছে। তখন গোপাল আরিভুকে জানায়, আমাদের এখানে কালাইয়া নামের একজন ব্যক্তির পুরনো কয়েনের লাইব্রেরি রয়েছে, আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই। অপরদিকে বৃষ্টিও হচ্ছে, তাই সেদিন রাতে আরিভু গোপালের বাড়িতেই থাকে। তবে এর মাঝে আমরা দেখি আরিভুর গোপালের বোন দেবকীর সাথে একটু ভাব বিনিময় হয়, যার ফলে তাদের মাঝে কিছুটা প্রেমের সম্পর্ক শুরু হতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি অপূর্বকে তার একজন সাথী একটি কাগজ দিয়ে বলে, একজন প্রফেসরের এডিটর প্রয়োজন, তোমার যেহেতু পার্ট টাইম জবের খুব দরকার তাই তুমি তার সাথে দেখা করে কাজটি করো। এরপর পরের দিন সকালে অপূর্ব সেই প্রফেসরের সঙ্গে দেখা করার জন্য কাগজে দেওয়া ঠিকানা অনুযায়ী যেতে থাকে। যাওয়ার পথে হুট করেই একজন অপূর্বর গাড়ির সামনে চলে আসে। অপূর্ব ব্রেক করলে দেখে তার মতোই দেখতে একজন সেখানে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই অপূর্বর সামনে সে পুনরায় গায়েব হয়ে যায়। এটি দেখে অপূর্ব ভয় পেয়ে যায় আর গাড়ি থেকে বের হয়ে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর সে যখন চলে যাওয়ার জন্য গাড়িটি স্টার্ট দেয়, ঠিক তখনই হুট করে তার সেই বহুরূপী তার পাশে এসে উপস্থিত হয়, অর্থাৎ সে নিজেই নিজের সামনাসামনি বসে আছে। এটি দেখে অপূর্ব ভাবতে থাকে এগুলো তার কল্পনা, কিন্তু তখনই তার সামনে থাকা বহুরূপী অপূর্বর হাত ধরে বসে আর বলতে থাকে, টাকার জন্য এডিটিং এর কাজ করো না, এটি একটি জাল। এ বলেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এটি দেখে অপূর্ব খুবই ভয় পেয়ে যায় এবং লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আর তার হাতের দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে এগুলো কি আসলে বাস্তবে হচ্ছে। সে কিছুই বুঝতে পারছিল না। এরপর নিজেকে কোনো মতে শান্ত করে সে সেই ঠিকানায় যায়, কিন্তু সেখানেও আমরা অবাক করে দেওয়ার মতো একটি দৃশ্য দেখি। আমরা দেখি অপূর্বকে যেই প্রফেসর ডেকেছিল তিনি আর অন্য কেউ নন, বরং সেই বৃদ্ধ লোকটি, যাকে নিয়েই অপূর্বর মনে সকল প্রশ্ন। এরপর সেই লোকটি অপূর্বকে বলে, আমার নাম আরিভু এবং আমি মাইসুর থেকে এসেছি। আমি জানি আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন, আজ আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব। এ বলে আরিভু অপূর্বকে একটি সুটকেস দেখায় এবং বলে, এটির নাম ভ্রেমিয়া, এটি আমার একটি গবেষণা।
এবং আমি চাই তুমি আমার এই গবেষণাটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করো। এটি শুনে অপূর্ব বলে, আমি এখানে এডিটিং এর কাজ করার জন্য এসেছি, আমি এসব করতে পারবো না। তাই সে সেখান থেকে চলে যেতে ধরে। তখন আরিভু তাকে বলে, তুমি যদি আমার কাজটি করো তাহলে আমি তোমাকে 10 লাখ টাকা দেব। টাকার কথা শুনে অপূর্ব থেমে যায়। তখন আরিভু অপূর্বকে জানায় তার কাছে ভ্রেমিয়া নামক একটি টাইম ট্রাভেল যন্ত্র রয়েছে এবং সেটির মাধ্যমে 33 বছর পর্যন্ত অতীতে যাওয়া যায়। যন্ত্রটির মধ্যে থাকা আইড্রপারের মাধ্যমে একবার আইড্রপারটি চোখে লাগিয়ে যতক্ষণ পর্যন্ত কেউ চোখের পলক না ফেলে ততক্ষণ পর্যন্ত অতীতে থাকতে পারবে। এ বলে আরিভু অপূর্বকে বলে, তোমার কাছে একটি বিশেষ শক্তি রয়েছে। একজন সাধারণ মানুষ 2 থেকে 3 মিনিট চোখের পলক না ফেলে থাকতে পারে, কিন্তু তুমি 30 মিনিট যাবৎ চোখের পলক না ফেলে থাকতে পারো। আমার তোমার সাহায্যের প্রয়োজন। আমি এই টাইম ট্রাভেল যন্ত্রটির সাহায্যে একটি বিষয় জানতে চাই, কিন্তু আমি অধিক সময় পর্যন্ত চোখের পলক না ফেলে থাকতে পারি না। তাই আমি তোমার কাছে এসেছি। সবকিছু শোনার পর অপূর্ব বলে সে কাজটি করবে না। তখন আরিভু অপূর্বকে বলে, তুমি কি জানতে চাও না তোমার বাবা কেন তোমাকে ছেড়ে গিয়েছিল? তোমার মা তোমাকে যা কিছু বলেছে তা সবকিছুই তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছো? এটি শুনে অপূর্ব বলে, আপনি কি আমার পরিবার সম্পর্কে কথা বলার? তখন আরিভু বলে, আমি তোমার বাবার খুব কাছের একজন বন্ধু ছিলাম। তিনি অনেক চেষ্টা করেছিল তোমার কাছে ফিরে যাওয়ার, কিন্তু কোনো একটা কারণবশত তিনি যেতে পারেনি। তার বাবার কথা শুনে অপূর্ব একটু দুর্বল হয়ে পড়ে। তখন আরিভু বলে, তুমি যদি আমার কাজটি করে দাও তাহলে আমি তোমার বাবার সঙ্গে জড়িত সকল প্রশ্নের উত্তর এবং পাশাপাশি 10 লাখ টাকা তোমাকে দেব। এ বলে আরিভু অপূর্বকে একটি ছবি দেখায়। ছবিটি দেখে অপূর্ব মনে করেছিল ছবিতে থাকা লোকটি তার বাবা। অপূর্ব যখন ছবিটি দেখছিল তখনই তার এক বন্ধু তাকে কল করে, আর অপূর্ব আরিভুকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি পরের দিন সকালে দেবকী আরিভুকে নিয়ে কালাইয়া নামের সেই ব্যক্তির কয়েনের লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে আরিভু কয়েন দেখতে থাকে। তখন কথায় কথায় কালাইয়া আরিভুকে তার ঠিকানা জিজ্ঞেস করে। আরিভু বলে সে মাইসুর থেকে এসেছে। মাইসুরের নাম শুনে কালাইয়া একটু থমকে যায়। তখনই আমাদের কালাইয়ার একটি ভিশন দেখানো হয়, যেখানে আমরা দেখি একদিন তার মেয়ে রেবতী তাকে না বলেই বাড়ি থেকে চলে যায়, কিন্তু কেন সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর আমরা দেখি মাইসুরের কথা শুনে কালাইয়া তাদের কিচেন রুমে গিয়ে তার মেয়ের ছবির দিকে তাকিয়ে থাকে। তখন দেবকী ও আরিভু তার কাছে গেলে কালাইয়া আরিভুকে জানায় গত 5 বছর আগে তার মেয়ে মাইসুর চলে গিয়েছিল। তারপর থেকে সে আর ফিরে আসেনি। সে তাকে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায়নি। এ বলে সে আরিভুকে বলে, তুমি তো মাইসুর থেকে এসেছো, তুমি কি আমার মেয়েকে কোথাও দেখেছো? আরিভু বলে, না, আমি দেখিনি। তখনই কালাইয়া তার পাশে থাকা দেবকীকে রেবতী ভেবে তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। তখন আরিভু কালাইয়াকে বলে ও রেবতী নয়, কিন্তু কালাইয়া তার মেয়ের শোকে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে দেবকীকেই রেবতী ভেবে বসেছিল, আর তাই কালাইয়া দেবকীকে সেখান থেকে যেতে দিচ্ছিল না। আরিভু তাকে বোঝানোর চেষ্টা করলে কালাইয়া তার উপর হামলা করে বসে। এটি দেখে দেবকী চিৎকার করে, আর তখনই কালাইয়ার হুঁশ ফিরে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানের কাহিনী দেখানো হয় এবং আমরা দেখি অপূর্ব বাড়ি ফিরে তার মাকে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করছে। অপূর্ব বলে, বাবা আমাদের কেন ছেড়ে গিয়েছিল? অপূর্বর মা বলে, এই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, তবে তিনি আমাকে বলে গিয়েছিল তিনি ফিরে আসবেন, আর একদিন আমরা তার গাড়িটি শান্তলা পুলের কাছে খুঁজে পাই। তিনি হয়তোবা পুলের উপর থেকে নদীতে লাফ দিয়ে মারা গিয়েছে, তবে তার লাশটি খুঁজে পাওয়া যায়নি। তখন অপূর্ব বলে, আমার মনে হয় বাবা এখনো জীবিত আছে। এটি শুনে অপূর্বর মা একটু ভয় পেয়ে যায় আর বলে, তোমার বাবা মারা গিয়েছে, আর এখন আমি তোমার সব। এ বলে তিনি তাড়াহুড়ো করে ফোনটি রেখে দেন। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অপূর্ব আরিভুর কাছে ফিরে গিয়েছে। তখন আরিভু অপূর্বকে যন্ত্রটি ব্যবহার করার নিয়ম বলে। সে তাকে একটি ঘড়ি দেয় এবং বলে, তুমি যেখানে যেতে চাও সেই জায়গার ঠিকানা, সময় এবং তারিখ এই ঘড়ির মধ্যে দিতে হবে। এরপর অপূর্ব টেস্ট করার জন্য কিছুদিন আগের একটি জায়গা, সময় এবং তারিখ সেট করে আর সেই আইড্রপাটি তার চোখে ঢেলে দেয়। আরিভুও অপূর্বর সঙ্গে যায়, আর মুহূর্তের মধ্যেই বিদ্যুতের গতিতে সে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অপূর্ব ও স্বপ্না চোখের পলক না ফেলা গেমটি খেলছিল। আর তখনই আমরা বুঝতে পারি ওই সময় অপূর্ব যাকে দেখেছিল সে তার কোনো বহুরূপী নয়, বরং সে নিজেই, যে কিনা টাইম ট্রাভেল করে সেখানে গিয়েছিল। নিজেকে দেখে অপূর্ব চমকে যায় আর চোখের পলক ফেলে, যার ফলে সাথে সাথেই তারা বর্তমানে ফিরে আসে। তখন আরিভু অপূর্বকে বলে, লোকজনের সামনে হঠাৎ করেই পলক ফেলবে না। পলক তখনই ফেলবে যখন তুমি একাই থাকবে, তা না হলে ওই সময় তোমার সামনে যে মানুষগুলো থাকবে তারা তোমাকে নিজেদের বিপদ মনে করবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন থেকেই এই মুভির কনফিউজিং পার্টগুলো শুরু, তাই আমার বলা প্রত্যেকটি কথা একটু মনোযোগ সহকারে শুনবেন।
এরপর অপূর্ব বাড়ি ফিরে আসে এবং তার সাথে সেই ঘড়ি এবং একটি আইড্রপার নিয়ে আসে, আর তার মায়ের কাছে তার বাবার চলে যাওয়ার দিন, সময় এবং ঠিকানা জেনে নেয়। এরপর আমরা দেখি সে তার বাবার খোঁজ করার জন্য সেই ঠিকানা অনুযায়ী 2001 সালে রায়াদুর্গা নামক একটি জায়গায় যায়। সেখানে আমরা দেখি অপূর্ব সেই গোপালকে দেখে, যাকে আমরা 1996 সালের অতীতে দেখেছিলাম। অপূর্ব মনে করেছিল গোপালই তার বাবা। তখন গোপালও অপূর্বকে দেখে, কিন্তু অপূর্ব ওই সময় গোপালকে কিছু বলে না। তখনই অপূর্ব পুনরায় বর্তমানে ফিরে আসে। এরপর অপূর্ব পুনরায় গোপালের পিছু করতে করতে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে অপূর্ব দেখে গোপাল তার পরিবারকে বিদায় জানিয়ে কাপড়ের ব্যাগ নিয়ে কোনো এক জায়গায় চলে যাচ্ছিল, এবং দেখে গোপাল ব্রিজের উপর গাড়ি দাঁড় করিয়ে খুবই অস্থির হয়েছিল, এবং পরবর্তীতে সে তার গাড়ি থেকে একটি চাকু বের করে সেই নদীতে ফেলে ও একটি ডায়েরি সেই ব্রিজের উপর ফেলে রাখে। অপূর্ব দূর থেকে এই সমস্ত কিছু দেখছিল। এরপর গোপাল সেই ব্রিজের উপর থেকে লাফ দেয়। অপূর্ব এগুলো দেখতে দেখতে হঠাৎ করেই বর্তমানে ফিরে আসে, আর তার চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। চোখের যন্ত্রণায় অপূর্ব ছটফট করতে থাকে, আর তখনই তার হাত থেকে আইড্রপারের বোতলটি পড়ে ভেঙে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অপূর্ব আরিভুর কাছে গিয়ে এর কারণ জিজ্ঞেস করছে। তখন আরিভু অপূর্বকে বলে, দিনে তুমি শুধুমাত্র 3 বার ট্রাভেল করতে পারবে। বোতলটি ভেঙে যাওয়ায় তুমি জানে বেঁচে গেছো, না হলে তোমার চোখ নষ্ট হয়ে যেত। কারণ অতীতের সময় একটু ভিন্ন, আর এর মাঝে কিছু নিয়ম রয়েছে। তুমি ভোর 3টা থেকে 4টা এবং দুপুর 3টা থেকে 4টা এই 2 সময় ট্রাভেল করতে পারবে না। এগুলো ব্ল্যাঙ্ক আওয়ার্স। তখন অপূর্ব বলে, আপনি তো বলেছিলেন আমার বাবা জীবিত আছে, কিন্তু আমি তো দেখলাম উনি নদীতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। আরিভু বলে, তুমি চাইলেই তোমার বাবাকে বাঁচাতে পারতে। তিনি ঝাঁপ দেওয়ার আগে তুমি যদি তাকে ধরে ফেলতে তাহলে তিনি বেঁচে যেত। তবে এখনো তাকে বাঁচানোর একটি সুযোগ রয়েছে। এ বলে আরিভু বলে, সময়টাকে রিফ্রেশ হতে দাও। তুমি কাল সকালে পুনরায় সেখানে যাও এবং তিনি নদীতে ঝাঁপ দেওয়ার পর তুমি তাকে বাঁচাও। তোমার কাছে শুধুমাত্র এই একটি সুযোগই রয়েছে, আর পরবর্তীতে কি করতে হবে সেটা আমি তোমাকে পরে বলবো। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে পুনরায় আমাদের 1996 সালের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি এই দুর্ঘটনার পর আরিভু ও দেবকী দুজন দুজনের আরো কাছে চলে এসেছিল এবং তাদের মাঝে প্রেমের সম্পর্কটা গভীর হতে শুরু করেছিল। একদিন সকালে আরিভু কালাইয়ার বাড়িতে যায় এবং কালাইয়ার কাছে তার মেয়ের সম্পর্কে বিস্তারিত শোনে। কালাইয়া আরিভুকে জানায় তার মেয়ে 14 অক্টোবর 1991 সালে তার কিছু বন্ধুদের সাথে মাইসুর গিয়েছিল, কিন্তু ওই দিনের পর থেকে সে আর ফিরে আসেনি। পরবর্তী দৃশ্যে আমরা অবাক করে দেওয়ার মতো একটি কাহিনী দেখি। আমরা দেখি অতীতের আরিভুর কাছেও সেই সেম টাইম মেশিনটি রয়েছে, যেটি বর্তমান অর্থাৎ 2021 সালের আরিভুর কাছে রয়েছে। এরপর আরিভু সেই টাইম মেশিনটির সাহায্যে 1991 সালে কালাইয়ার মেয়ে রেবতীকে খুঁজতে যায়। সেখানে গিয়ে আরিভু দেখে রেবতী কোনো একটি ছেলের সঙ্গে পালানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই ছেলেটি আর তার কাছে আসে না। তাই রেবতী এই কষ্ট সহ্য করতে না পেরে সেই শান্তলা ব্রিজে আত্মহত্যা করতে যায়। সে যখন আত্মহত্যা করতেই যাবে তখন আরিভু তাকে বাঁচায়, কিন্তু এর মাঝে একটি আংটি আরিভুর শরীর থেকে খুলে পড়ে যায়, আর আরিভু অস্থিরভাবে চিৎকার করতে থাকে। এই আংটির রহস্যটা আমরা একটু পরেই জানতে পারবো। অপরদিকে রেবতী বুঝতেই পারে না তার সঙ্গে কি হলো। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অপূর্ব তার বাবাকে বাঁচাতে অতীতে গিয়েছে। তার বাবা ব্রিজ থেকে লাফ দেওয়ার পর সে তাকে বাঁচাতেও যায়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারে না। তাই সে পুনরায় বর্তমানে ফিরে এসে আরিভুকে সমস্ত কিছু খুলে বলে, আর তাকে জিজ্ঞেস করে আমার বাবা কেন মরার সিদ্ধান্ত নিয়েছিল। আরিভু বলে, সময় আসলে আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেব, ততক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে আর দেখা করো না। এরপর আমাদের পুনরায় অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি দেবকী তার ভাই গোপালকে বলছে সে আরিভুকে পছন্দ করে, তাই সে আরিভুকে বিয়ে করতে চায়। তখন গোপাল বলে, আমারও আরিভুকে খুব ভালো লাগে, ও খুবই ভদ্র একটি ছেলে। এরপর ওই দিন রাতে আরিভু, গোপাল ও তার পরিবারের সবাই মিলে গল্প করছিল। তখন গোপাল আরিভুকে বলে, আমি তোমার অতীত সম্পর্কে জানি না, তোমার পরিবারে কে কে আছেন, তুমি কি করো সেগুলোও আমি জানি না, কিন্তু আমার তোমাকে অনেক ভালো লাগে, আর আমার বোন দেবকী তোমাকে অনেক পছন্দ করে, তাই আমি আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। এটি শুনে আরিভু একটু ঘাবড়ে যায় আর বলে, মাইসুরে আমার কেউ নেই, তাই
আমি এখানেই কোনো একটা কাজ করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এ বলে আরিভু দেবকীকে বলে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু এটি বলার আমার সাহস হয়নি। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি আরিভু এবং দেবকীর বিয়ে হয় এবং তারা সুখে শান্তিতেই সংসার করছিল। আরিভু গোপালের প্রেস কোম্পানিতে চাকরি করতে শুরু করে। একদিন গোপাল আরিভুকে বলে তাদের বাচ্চা হচ্ছে না, আর তাদের বাচ্চা না হওয়ার কারণ সে নিজেই, কারণ তার শারীরিক সমস্যা রয়েছে। সে অনেক ওষুধ ট্রাই করেছে কিন্তু কিছুতেই কাজে লাগেনি, আর তাই তারা এখন একটি বাচ্চা দত্তক নিতে চায়। তখন আরিভু তাকে নানা রকম কথা বলে সান্ত্বনা দিতে থাকে। অপরদিকে আমরা দেখি গোপালের স্ত্রী যশোদা এখনই বাচ্চা দত্তক নিতে চায় না। সে আরো 2 বছর অপেক্ষা করতে চায়, কারণ সে বিশ্বাস করে সে দেবীর কাছে প্রার্থনা করলে তিনি অবশ্যই তা পূরণ করবেন। এরপর ওই দিন রাতে গোপাল ধূমপান করার জন্য তাদের বাড়ির জানালার কাছে যায়, আর তখনই সে দেখে বাহিরে আরিভু তার চোখে কিছু একটা ঢালছে, আর মুহূর্তের মধ্যেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। দূর থেকে গোপাল এটি দেখে পুরোপুরি চমকে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে কি দেখলো। তাই সে সেখানে থাকা সুটকেসের কাছে যায় এবং আশেপাশে আরিভুকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে আরিভুকে খুঁজে পায় না। পরবর্তীতে গোপাল সুটকেসটি খুলে দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তাই সে সুটকেসটিকে নিয়ে বাড়ির ভেতরে যায়। পরের দিন সকালে দেবকী গোপালকে জিজ্ঞেস করে আরিভু কোথায়। তখন গোপাল দেবকীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে আরিভু মাইসুর গিয়েছে, তার সেখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সে সেগুলো শেষ করে চলে আসবে। এরপর গোপাল সেই সুটকেসটি খুলে বোঝার চেষ্টা করে সেটি আসলে কি, এবং সেখানে থাকা ঘড়ি আইড্রপার দেখে গোপাল ধারণা করে সেটি হয়তোবা কোনো টাইম ট্রাভেল যন্ত্র। তাই সে এই বিষয় নিয়ে বই পুস্তকে ঘাটাঘাটি করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরও সে সঠিক কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। এ বিষয় নিয়ে সে তার সহপাঠীদেরকেও জিজ্ঞেস করে, কিন্তু তারা তার এই কথাটিকে মজার ছলে নিয়ে উড়িয়ে দেয়। এরপর পুনরায় আমাদের বর্তমানের কাহিনী দেখানো হয় এবং আমরা দেখি অপূর্ব নাটক প্র্যাকটিস করে বাসায় ফিরছিল। তখন তার এক বড় ভাই তাকে বলে আজকে রাতে গোপাল মাস্টারকে তার বাড়িতে নিয়ে যেতে, কারণ তার বউয়ের ডেলিভারি, তাই সে সারা রাত হসপিটালে থাকবে। এর জন্যই সে আজকে গোপাল মাস্টারকে তার বাড়িতে নিয়ে যেতে পারবে না। অপূর্ব গোপাল মাস্টারকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। গোপাল মাস্টার সবসময় চুপচাপ থাকতেন এবং যেখানে তার ভালো লাগতো সেখানেই শুয়ে পড়তেন। তাই সে ওই দিন রাতে অপূর্বর বাড়িতে ঢোকে না, তিনি অপূর্বর ঘরের সামনেই শুয়ে পড়ে। অপূর্বও তাকে তেমন কিছু বলে না। এরপর পরের দিন সকালে উঠে অপূর্ব দেখে গোপাল মাস্টার মারা গিয়েছে। এটি দেখে অপূর্ব একটু ঘাবড়ে যায় আর সাথে সাথেই সবাইকে ইনফর্ম করে। এরপর অপূর্বর সেই বড় ভাই সবার উদ্দেশ্যে বলতে থাকে গোপাল মাস্টার খুবই ভালো একজন মানুষ ছিলেন। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন, কিন্তু সেগুলো পাবলিশড হয়নি। গ্রন্থের কথা বলতে বলতে তিনি একটি গ্রন্থের নাম নিয়ে বলেন আগন্তুক নামক একটি গ্রন্থের প্রধান চরিত্রের নাম আরিভু। আমার এই নামটি খুবই ভালো লেগেছে, তাই এটি আমি আমার সন্তানের জন্য নির্ধারণ করেছি। পাশ থেকে অপূর্ব আরিভু নামটি শুনে একটু চমকে যায়, তার কারণ আমরা ইতিমধ্যেই জানি এই নামের জন্যই অপূর্বর জীবনে যত সব সমস্যা। এরপর অপূর্ব তার সেই বড় ভাইকে গ্রন্থটি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন তিনি বলেন এটি একটি টাইম ট্রাভেল সম্পর্কিত গ্রন্থ, যেখানে আরিভু নামের একজন ব্যক্তি টাইম ট্রাভেল করে। এরপর অপূর্ব সেই গ্রন্থটি সম্পর্কে রিসার্চ করতে থাকে এবং পরবর্তীতে সে তার মাকে জিজ্ঞেস করে তুমি কি আরিভু নামের কাউকে চেনো? অপূর্বর মা নামটি শুনে একটু ঘাবড়ে যায় আর বলে না, আমি চিনি না। তখন অপূর্ব আবার জিজ্ঞেস করে তুমি কি দেবকী নামের কাউকে চেনো? অপূর্বর মা বলে হ্যাঁ চিনি, ও অনাথ ছিল এবং কোনো একটি বড় অসুখের কারণে সে মারা গিয়েছে, যেটি পুরোপুরি মিথ্যে। তখন অপূর্ব তার মাকে বলে আমাকে সত্যটা বলো। এ বলে অপূর্ব তার সাথে রাগারাগি করতে থাকে। এক পর্যায়ে অপূর্বর মা বলে আরিভু তোমার বাবা এবং দেবকী তোমার মা, আর আমি তোমাকে লালন পালন করেছি। এটি শুনে অপূর্ব একদম শকড হয়ে যায় আর বলে আমার মা দেবকী এখন কোথায়? তখন পুনরায় আমাদের অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি আরিভু চলে যাওয়ার পর দেবকী একদম একাই হয়ে যায় এবং আরিভুর ফিরে আসার অপেক্ষা করতে থাকে। গোপাল দেবকীকে দেখে মনে মনে নিজেকে দোষারোপ করতে থাকে, কারণ সেই তো আরিভুর সঙ্গে তার বিয়ে দিয়েছে। এভাবে 8 মাস পার হয়ে যায়। একদিন দেবকীর প্রসব ব্যথা উঠতে শুরু করে। ওই দিন গোপাল বাড়িতে ছিল না, তাই গোপালের স্ত্রী যশোদা দেবকীর ডেলিভারি করানোর চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ব্যথা ওঠার ফলে দেবকী সেখানেই মারা যায়। তবে ভাগ্যক্রমে তার সন্তান বেঁচে যায়, আর সেই হচ্ছে অপূর্ব। এরপর থেকে গোপাল তার লালন পালন করতে থাকে। তখন অপূর্ব পুরোপুরিভাবে বুঝতে পারে তার আসল পরিচয় কি, আর তাকে লালন পালন করা গোপাল আসলে সেই গোপাল মাস্টার যিনি কিছুদিন আগেই মারা গিয়েছে। এরপর অপূর্ব ভ্রেমিয়ার মাধ্যমে অতীতে যায় এবং আমরা দেখি সে গোপাল মাস্টারকে বলছে
বাবা, তুমি আমাদের কেন ছেড়ে গিয়েছিলে? আমাদের এই অবস্থায় নিয়ে আসার কারণ হচ্ছে টাইম ট্রাভেলার আরিভু। আমি তাকে খুঁজে পেয়েছি, এখন আমি তাকে ছাড়বো না। এ বলে অপূর্ব তাকে সেই ছবিটি দেয়, কিন্তু গোপাল কিছুই বলে না। ছবিটি দেখে সাথে সাথেই গোপাল স্ট্রোক করে আর সেখানেই মারা যায়। আর তখনই আমরা বুঝতে পারি ওই দিন গোপাল অপূর্বর বাসায় কেন মারা গিয়েছিল। এরপর অপূর্ব আরিভুকে ধরার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে সে আরিভুকে খুঁজে পায় না। তাই সে সেখানে যায় যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। অপূর্ব যখন সামনে এগোতেই যাবে, ঠিক তখনই আরিভু এসে তাকে বাধা দেয় আর সে বর্তমানে ফিরে আসে। তখন অপূর্ব নিজের সঙ্গে কথা বলার জন্য অতীতে নিজের বাড়িতে যায়। তখনই আমরা দেখি অপূর্ব এর আগে যা দেখেছিল তাই ঘটছে। 3 বারের বেশি ভ্রেমিয়া ব্যবহার করার ফলে অপূর্ব ভ্রেমিয়ার টাইম লুপে আটকে যায় আর তার সিগন্যাল কেটে যেতে থাকে। তখনই সে ওই জায়গায় গিয়ে হাজির হয় যেদিন সে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম। তখন সে সেখানে থাকা অপূর্বকে শুধু এইটুকুই বলে, টাকার জন্য এডিটিং এর কাজ করতে যেও না, এটি একটি জাল। এরপর পুনরায় সে অন্য একটি জায়গায় গিয়ে পৌঁছায়, তবে এবার অতীত নয় বরং সে ভবিষ্যতে গিয়ে পৌঁছেছিল। সেখানে অপূর্ব দেখে সে নিজেই আরিভুকে গুলি করে মেরে ফেলছে। এটি দেখার সাথে সাথেই সে বর্তমানে ফিরে আসে আর খুবই ভয় পেয়ে যায়। এই সমস্ত কিছু অপূর্বর মাথা পুরোপুরি নষ্ট করে দিচ্ছিল। সে দিন দিন অস্বাভাবিক হয়ে পড়ছিল, এমনকি তার বন্ধু বান্ধবের সাথে তার আচরণেও পরিবর্তন আসতে শুরু করে। তাই স্বপ্নাও অপূর্বকে অ্যাভয়েড করতে শুরু করে। একদিন অপূর্ব বাড়ি ফিরে দেখে সেই টাইম ট্রাভেল সুটকেসটি তার বাড়িতে রাখা, আর সেখানে আরিভু এসেছিল। আরিভুকে দেখে অপূর্ব বলে, আমি তোমার সম্পর্কে আর কিছু জানতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, আমি একাই থাকতে চাই। তখন আরিভু বলে, তুমি কি জানতে চাও না আমি কে? তখন অপূর্ব বলে, আমি জানি তুমি আমার বাবা, তবুও আমি আর কিছু জানতে চাই না। তখন আরিভু বলে, তোমাকে সত্যিটা জানতেই হবে, আমি তোমার বাবা নই, বরং আমি তুমি। এটি শুনে অপূর্ব পুরোপুরি চমকে যায়। তখন আরিভু বলে, আগামী 6 মাসের মধ্যে তোমার মা যশোদা মারা যাবে, স্বপ্নাও তোমাকে ছেড়ে চলে যাবে। পরবর্তীতে তুমি অনেক ভালো একটি পর্যায়ে যাবে, যার মাধ্যমে তুমি অনেক বেশি টাকা পয়সাও ইনকাম করবে, কিন্তু তোমাকে একাকিত্বতা ঘিরে ধরবে, তোমার আপন বলতে কেউই থাকবে না, যার ফলে তোমার দিন দিন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যাবে। এরপর 2032 সালে কাজের জন্য তুমি কলকাতায় যাবে। সেখানে অরবিন্দু নামের একজন লোকের সাথে তোমার পরিচয় হবে, আর তার সাহায্যে তুমি এই ভ্রেমিয়ার অর্থাৎ টাইম মেশিনটি পাবে। এ বলে আরিভু অপূর্বকে জানায়, ভ্রেমিয়ায় 2টি সিস্টেম রয়েছে। একটি হচ্ছে চোখের মধ্যে আইড্রপ দিয়ে যতক্ষণ পর্যন্ত চোখের পলক ফেলবে না ততক্ষণ পর্যন্ত অতীতে থাকতে পারবে, এবং আরেকটি হচ্ছে ওয়ান ওয়ে টিকিট। তোমার শরীরে একটি ছোট আংটি লাগানো হবে, এরপর তুমি চোখের মধ্যে আইড্রপ দিয়ে অতীতে যাবে, এবং যতদিন পর্যন্ত তোমার চোখ পুরোপুরি বন্ধ হয়ে না যায় অথবা ঋণটি কোনোভাবে ভেঙে না যায় ততদিন পর্যন্ত সেখানেই থাকতে পারবে। এ বলে আরিভু অপূর্বকে আরও জানায়, আমি আমার দৈনন্দিন জীবন থেকে অতিষ্ঠ হয়ে ভালোবাসা এবং পরিবারের খোঁজে ওয়ান ওয়ে টিকিটের মাধ্যমে 1996 সালে যাই। সেখানে আমার গোপালের সঙ্গে পরিচয় হয় এবং পরবর্তীতে আমি দেবকীকে বিয়ে করি। আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসতাম এবং সুখে শান্তিতে সংসার করছিলাম। একদিন কালাইয়ার মেয়ে রেবতীকে খুঁজতে আমি একটি টেম্পোরারি ট্রাভেলে বের হই, আর সেটি ছিল আমার ভুল সিদ্ধান্ত। রেবতীকে বাঁচাতে গিয়ে ভুলবশত আমার শরীরে থাকা আংটিটি ভেঙে বাহিরে পড়ে যায়, আর আংটিটি ভাঙার পর আমি সেখানে আগামী 1 বছরই বেঁচে থাকতাম। তাই আমি পুনরায় বর্তমানে ফিরে আসি, তবে আমার সুটকেসটি অতীতেই থেকে যায়। ফিরে এসে আমি পুনরায় অরবিন্দুর কাছে ভ্রেমিয়ার খোঁজ করি। অরবিন্দু সেটির খোঁজ করবে বলে আমাকে জানায়, কিন্তু পরবর্তীতে তাকে আমি আর খুঁজে পাই না। তাই আমি পুনরায় সেটির খোঁজ করি, আর তখন আমি জানতে পারি আমার রেখে আসা সুটকেসটি গোপালের কাছে রয়েছে। তাই আমি সেটি নেয়ার জন্য 2001 সালের অতীতে ফিরে যাই এবং গোপালের কাছে সেই সুটকেসটি নেই। তখন গোপালের কাছে আমি জানতে পারি দেবকী মারা গিয়েছে আর আমার বাচ্চাকে সে লালন পালন করছে। আমার বাচ্চাকে যখন আমি দেখতে চাই তখন গোপাল আমাকে আমার বাচ্চার কাছে যেতে মানা করে, যার দরুন তার সঙ্গে আমার একটা হাতাহাতি হয়। তখন গোপাল আমার পেটে ছুরি মারে। যেহেতু আমি টেম্পোরারি ট্রাভেলে গিয়েছিলাম তাই আমি সেখানে মারা যাইনি এবং পুনরায় 2034 সালে ফিরে যাই। এই সমস্ত কিছু শুনে অপূর্ব বলে, তার মানে আমি নিজের মাকে বিয়ে করে নিজেকেই জন্ম দিয়েছি? এ বলে অপূর্ব চিৎকার করে বলতে থাকে, এটি আমি বিশ্বাস করি না। তখন আরিভু বলে, এটাই সত্য, এটা একটা চক্র আকারে চলছে, আমি বহু বছর থেকে এটি বন্ধ করার চেষ্টা করছি। আরিভু এবং দেবকী বিয়ে করবে, সেখান থেকে জন্ম নেবে অপূর্ব। একটা সময় গিয়ে সে একাই হয়ে যাবে এবং টাইম ট্রাভেলের মাধ্যমে পুনরায় অতীতে ফিরে যাবে এবং আরিভু হয়ে পুনরায় সে দেবকীকে বিয়ে করবে, আর এভাবেই এই চক্রটা চলতে থাকবে।
আরিভু আরও বলে, আমি অনেক চেষ্টার পরও ওয়ান ওয়ে টিকিটের ব্যবস্থা করতে পারিনি। এরপর 2054 সালে আমি আত্মহত্যা করার চেষ্টা করি, কিন্তু তখন আমি চিন্তা করি এখন আমি মারা গেলে আমার অতীত কখনোই পরিবর্তন হবে না, যা ঘটার তা ঘটবেই। এরপর ডার্ক ওয়েবের মাধ্যমে আমি ওয়ান ওয়ে টিকিট পেয়ে যাই এবং 2054 সাল থেকে 33 বছর পেছনে অর্থাৎ বর্তমানে 2021 সালে চলে আসি। আরিভু বলে, আমি আমার অতীত পরিবর্তন করতে পারবো না, কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে। তোমাকে যদি আমি মেরে ফেলি তাহলে অপূর্ব কখনোই আরিভুতে পরিবর্তন হবে না, আর এই চক্রটা বন্ধ হয়ে যাবে। এ বলেই আরিভু অপূর্বর দিকে বন্দুক তুলে ধরে আর বলে, আমি তোমাকে এর আগেও মারার চেষ্টা করেছি, কিন্তু মারতে পারিনি। নিজের সামনে মৃত্যু দেখে অপূর্ব স্বপ্নার কথা মনে করতে থাকে, তাই সে আরিভুর কাছে একদিন সময় নেয় এবং বলে, আগামীকাল আমি নিজেই তোমার বাসায় আসব। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অপূর্ব তার মাকে ফোন করে তার কাছে ক্ষমা চায় এবং পরের দিন সকালে সে স্বপ্নার সাথে ঘুরতে বের হয়। তখনই আমরা দেখি ছবির শুরুতে অপূর্ব স্বপ্নার সাথে যাকে ঘুরতে দেখেছিল সেই দৃশ্যটি এখন হচ্ছে, আর আমরা বুঝতে পারি সেই ছেলেটিও আসলে অপূর্ব, যে কিনা এখন টাইম ট্রাভেল করে এসেছে স্বপ্নার সঙ্গে সময় কাটানোর জন্য। স্বপ্না ও অপূর্ব একটি রেস্টুরেন্টে বসেছিল। তখন স্বপ্না একটি আংটি বের করে অপূর্বকে দেয় আর বলে, এটি আমার মায়ের আংটি। তিনি যখন সুইসাইড করতে গিয়েছিল তখন কোনো এক অলৌকিক শক্তি তাকে বাঁচিয়েছে, আর সেখানেই তিনি এই আংটিটি খুঁজে পান। আর এখানেও আমাদেরকে চমকে দেওয়ার মতো একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি কালাইয়ার মেয়ে রেবতীকে বাঁচাতে গিয়ে আরিভুর শরীর থেকে যে আংটিটি ভেঙে পড়ে গিয়েছিল এটি সেই আংটি। আর তখনই আমরা বুঝতে পারি স্বপ্না অন্য কেউ নয়, বরং রেবতীর মেয়ে। অপূর্ব এই বিষয়টি বুঝতে পারে, কিন্তু তখন সে আর কিছু বলে না। এরপর ঘোরাঘুরি শেষ করে অপূর্ব পুনরায় বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি অপূর্ব আরিভুর বাসায় গিয়েছে এবং আরিভুও সেখানে উপস্থিত ছিল। তখন অপূর্ব অনেক বিষয় চিন্তা করে আরিভুর দিকেই গান তাক করে বসে আর বলে, ভুল তুমি করেছ, শাস্তি আমি কেন পাবো? তখন আরিভু বলে, আমার মৃত্যুতে এটির সমাধান হবে না, তোমাকে মরতে হবে। অপূর্ব বলে, আমি কিচ্ছু পরিবর্তন করতে চাই না। এ বলেই সে আরিভুর আর কোনো কথা না শুনে তাকে গুলি করে, আর আরিভু সেখানেই মারা যায়। এরপর অপূর্ব নিজেকেও গুলি করে সেখানে আত্মহত্যা করে এবং পরবর্তীতে আমরা দেখি স্বপ্না ও অপূর্ব অন্য একটি জগতে হারিয়ে যায়। কিন্তু স্বপ্না কেন? কারণ আরিভু ওই দিন রেবতীকে বাঁচিয়েছিল দেখে তারপর সে জীবিত ছিল, তার বিয়ে হয়েছে এবং স্বপ্নার জন্ম হয়েছে। কিন্তু এখন যেহেতু আরিভু এবং অপূর্ব দুজনই মারা গিয়েছে, তাই এই সম্পূর্ণ চক্রটি বন্ধ হয়ে গেছে, যার ফলে ওই দিন রেবতী আর বাঁচতে পারেনি, কারণ আরিভু আর ওই দিন সেখানে ছিলই না। তাই বর্তমান থেকে স্বপ্নার অস্তিত্বও পুরোপুরিভাবে মিশে গিয়েছে, অর্থাৎ স্বপ্নাও মারা গিয়েছে। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। সো গাইস, ছবিটি শুধু একটি টাইম ট্রাভেল মুভি নয়, এটি আমাদের জীবনে বড় একটি প্রশ্ন তোলে। আমরা কি সত্যি আমাদের ভাগ্যের মালিক, নাকি ভাগ্যই আমাদের নিয়ন্ত্রণ করে? আপনারা কি মনে করেন, যদি আমরা অতীতে গিয়ে কিছু পরিবর্তন করতে পারতাম তাহলে কি সত্যি ভবিষ্যৎ ভালো হতো? কমেন্টে জানান। এই মুভিটি আমাদের মনে করিয়ে দেয় কিছু বিখ্যাত সাইফাই মুভির কথা, যেমন প্রিডেস্টিনেশন, টিনেট, ইন্টারস্টেলার, যেখানে সময়ের খেলা আমাদের বাস্তবতা ও অস্তিত্বকে নতুন করে চিন্তা করতে বাধ্য করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম দুর্দান্ত মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।